গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রাইডে সেশন। আমাদের 19 এপ্রিল 2024-এর ফ্রাইডে সকালে আমরা আজকে রিডিং প্র্যাকটিস করতে যাচ্ছি। আমাদের কাছে একটা প্রপোজাল আসছে যে কেমব্রিজ 13 টেস্ট টুর প্যাসেজ 3টা আমরা সলভ করতে পারি। এখানে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আছে, এই প্রশ্নটাকে আমরা মূলত টার্গেট করতে যাচ্ছি। এই প্যাসেজটার লাস্ট একটা কোশ্চেন আছে, সেন্টেন্স হাফ ম্যাচিং। এটার উপর সলভ করে আমার একটা ভিডিও আছে। সো ওই ভিডিওটা আপনারা যদি দেখে নেন তাহলে এই কোশ্চেন টাইপে আপনাদের আর সমস্যা হবে না। রিডিং প্যাসেজ যখন আমরা শুরু করতে যাচ্ছি, উই উইল অলওয়েজ স্টার্ট উইথ দ্য হেডলাইন। হেডলাইন দিয়ে আমরা সবসময় শুরু করব। হেডলাইনটা দিয়ে শুরু করব আমরা। হেডলাইনে আজকে এখানে কি বলেছে? মেকিং দ্য মোস্ট অফ দ্য ট্রেন্ড। মেকিং দ্য মোস্ট অফ দ্য ট্রেন্ড, এই কথা বা মেকিং দ্য মোস্ট কথাটার মানে আসলে কি? চলুন দেখা যাক। মেকিং দ্য মোস্ট কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসের সর্বোচ্চ, হ্যাঁ, সদ্ব্যবহার করা, বলা বলে না জিনিসটাকে, যে কোনো একটা জিনিসের সর্বোচ্চ সুবিধা নেওয়া। আমি এটাকে এভাবে বলি, টেকিং অ্যাডভান্টেজেস অর টেকিং দ্য হাইয়েস্ট অ্যাডভান্টেজেস, কোন একটা কিছুর সর্বোচ্চ সুবিধা নেওয়া। আমাদের এখানে ধরুন ইন্টারনেট আছে, এখন ইন্টারনেট দিয়ে আমরা হচ্ছে সব কাজ করে ফেলতেছি। এটাই হচ্ছে ইন্টারনেটের হাইয়েস্ট ব্যবহার করা। নাও মেকিং দ্য মোস্ট অফ দ্য ট্রেন্ড মানে হচ্ছে কোন একটা ট্রেন্ড, যেটা চলমান, কোন একটা প্রবণতা আছে মানুষের মধ্যে, সেই প্রবণতাটার সর্বোচ্চ সুবিধা নেওয়া, টেকিং দ্য হাইয়েস্ট অ্যাডভান্টেজেস, এটাই হচ্ছে মেকিং দ্য মোস্ট। পরের লাইনে, এক্সপার্ট ফ্রম হার্ভার্ড বিজনেস স্কুল গিভ অ্যাডভাইস টু ম্যানেজার, মানে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সপার্ট যারা আছে তারা ম্যানেজারদেরকে কিছু কি দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে। এটা আমরা এখানে দেখতে পাবো। তো আজকের এই প্যাসেজটা হচ্ছে মূলত হার্ভার্ড বিজনেস স্কুলের যে এক্সপার্টরা আছে তারা ম্যানেজারদেরকে বিভিন্ন ধরনের মানে অ্যাডভাইস দিচ্ছে। এটাই আসলে এই অংশের মূল আলোচনা। এরপরে আপনারা পুরো প্যাসেজটাকে স্কিপ করে চলে যাবেন কোশ্চেন্স ইনস্ট্রাকশনে। কোশ্চেন্স ইনস্ট্রাকশন, কোশ্চেন ইনস্ট্রাকশন আপনাদেরকে গাইড করবে যে এই কোশ্চেনটাকে কিভাবে আসলে সলভ করতে হবে, বা আমি আমার ক্লাসগুলোতে কিভাবে আপনাদেরকে এটা সলভ করতে বলেছিলাম। এই জিনিসটাই আমাদের আলোচনা করবে। তো আমি একটা কাজ করি, যারা এখনো জয়েন করেনি তাদের জন্য একটু এই ইনফরমেশনটা আমাদের গ্রুপে দিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। লেটস রিটার্ন না কোশ্চেন্স ইনস্ট্রাকশন। আমরা একটু দেখবো যে কি কি টাইপের প্রশ্ন আছে। যখন পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে অ্যাকচুয়ালি চেক করতে হবে একই সাথে কয় ধরনের প্রশ্ন আছে, সবসময় এটা চেক করে ফেলবেন। কারণ যদি লোকেটিং ইনফরমেশন থাকে তাহলে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমি আপনাদেরকে বলেছি যে ওই কোশ্চেন টাইপটা সবসময় শেষে করতে, লোকেটিং ইনফরমেশন, আর বাকিগুলোকে একটু প্যারালাল অ্যাপ্রোচে আগানো। সো আমাদের প্রথম কোশ্চেন টাইপটা হচ্ছে মাল্টিপল চয়েস, এমসিকিউ। এটা হচ্ছে অবভিয়াসলি এমসিকিউ। 27 থেকে 31। 32 থেকে 37 হচ্ছে কিছু নাম দেয়া আছে, নামগুলোর সাথে কিছু স্টেটমেন্টকে ম্যাচ করতে হবে। আপনাদের কি মনে আছে এটা কোন কোশ্চেন টাইপ? জি স্যার, নেম ম্যাচিং। নেম ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং আর কি, হ্যাঁ। স্টেটমেন্ট ম্যাচিং। স্টেটমেন্ট ম্যাচিং। স্যার এটা কোন বইটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র লিখে দিয়েছি। 13 13। আরে স্যার আমি দেখি নাই, আচ্ছা আমি চেক করছি। থ্যাংক ইউ।
এটা গেল হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং, তাহলে এটা এমসিকিউ স্টেটমেন্ট ম্যাচিং। লাস্ট এটা হচ্ছে সেন্টেন্স হাফ ম্যাচিং। ভাইয়া ভিডিওটা তো 16-এর আছে তাই না, ওই যে সেন্টেন্স হাফ ম্যাচিং। 16-এর বোধহয় জিটি, জিটি জিটি। আর একাডেমিকদের এটাই, একাডেমিকদের এটা ছাড়া বোধহয় আর কোথাও আর সেন্টেন্স হাফ কোথাও নাই? ম্যাচিং নাই। দুটোই আছে আমার ভিডিও, আচ্ছা একাডেমিক জিটি দুটোরই ভিডিও আছে। ভাইয়া, ওই একাডেমিকেরটা একটু দিয়েন ভিডিওটা। ঠিক আছে। রিডিং, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রিডিং প্লেলিস্টে গেলে এটা পাবেন। আচ্ছা, তারপর আমি লিঙ্কটা দিব। ওকে, তাহলে মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ড আপনাদের পড়তে হবে এভাবে। প্রথমে হেডলাইনটা পড়ে নেবেন, নেয়ার পরে আপনারা হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশন গুলো পড়া শুরু করবেন। ঠিক আছে, আমরা আরেকবার একটু দেখছি। আমরা এখন এইটা করছি। ওকে, তিন ধরনের প্রশ্ন আমাদের আছে। সো কোন ধরনের প্রশ্ন আমরা আগে শুরু করব, এটা সবসময় ডিপেন্ড করছে আপনি কোন ধরনের কোশ্চেনে মোটামুটি ভালো পারেন। হুম। তো আমার একটা সাজেশন হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং যদি থাকে এটা দিয়ে শুরু করা যেতে পারে, কারণ স্টেটমেন্ট ম্যাচিং এর অ্যান্সার গুলোকে সহজে পাওয়া যায়। আবার আজকে আমাদের এটার সাথে এমসিকিউও আছে। এমসিকিউ তে তো সরাসরি আসলে লেখাই থাকে যে এটার অ্যান্সারটা কোথায় থাকবে, হ্যাঁ, ডিরেকশন দেয়া থাকে। সো আপনারা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, বাট মনে রাখবেন যে স্টেটমেন্ট ম্যাচিং এটার অ্যান্সার লোকেশনটা সিরিয়াল মেনটেন করে না, তার মানে এটা সারা প্যাসেজ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি যদি এমসিকিউ দিয়ে শুরু করেন তাহলে আপনি হয়তো নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ পড়লেন, পড়ে একটু চেক করবেন ওখান থেকে স্টেটমেন্ট ম্যাচিং এর কোনো কি আছে কিনা, কোনো নাম মেনশন করা হয়ে গেল কিনা, তাহলে হয়তো আপনি ওখানকার স্টেটমেন্ট ম্যাচিং এর একটা অ্যান্সারও পেয়ে যেতে পারেন। আর সেন্টেন্স হাফ ম্যাচিং এর দিকেও একটু খোঁজ রাখলেন, এটার অ্যান্সারটা আবার সিরিয়াল মেনটেন করে, যে জায়গা থেকে এটার অ্যান্সারটা আসা শুরু করবে তারপর পরপর আসবে আর কি। সো এমনও হতে পারে যে আপনি যখন এমসিকিউ সলভ করছেন একই সাথে আপনি স্টেটমেন্ট ম্যাচিং এর একটা অ্যান্সারও পেয়ে গেলেন, আবার স্টেটমেন্ট সেন্টেন্স হাফ ম্যাচিং এরও একটা অ্যান্সার পেয়ে গেলেন। এটাই হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ আর কি, যে একই সাথে সবগুলো কোশ্চেন সম্পর্কে ওয়্যার থাকা। তো চলুন আমরা দেখি আজকে কোনটা দিয়ে করা যেতে পারে। এমসিকিউ কতটুকু সরাসরি দেয়া আছে আমরা একটু দেখি। বেশ সরাসরি দেয়া আছে তাই না, একদম প্রথমে বলে দেয়া আছে যে প্রথম প্যারাগ্রাফে আমাদের একটা অ্যান্সারের কথা জানতে চাচ্ছে। সো আমরা শুরু করি হচ্ছে ইন দ্যাট কেস এমসিকিউ দিয়ে। স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা শুরু করব স্টার্ট উইথ এমসিকিউ, বি অ্যাওয়্যার অফ স্টেটমেন্ট ম্যাচিং নেই, মানে স্টেটমেন্ট ম্যাচিং এর যে নামগুলো আছে ওগুলোর ব্যাপারে সচেতন থাকা। হ্যাঁ, যে কোনো নাম আবার আমাদের কমন পড়ে গেল কিনা যখন আমরা এমসিকিউ সলভ করছি। চেক ফার্স্ট সেন্টেন্স হাফ ম্যাচিং এর প্রথম কোশ্চেনটার ব্যাপারে সচেতন থাকা, কারণ এটা সিরিয়াল মেনটেন করে আসবে। সো যে জায়গা থেকে আপনি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছেন তারপর আপনি বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো পাবেন। মানে হচ্ছে যে যদি আপনি প্রথম কোশ্চেনটার অ্যান্সারই না পান
তাহলে আপনার বাকিগুলোর দিকেও নজর দেওয়ার প্রথমে দরকার নেই, আপনি এমসিকিউই সলভ করতে থাকবেন। কারণ প্রথমটা না পাওয়া গেলে বাকিগুলো ওই জায়গায় নাই আসলে, যেহেতু সেন্টার সাবম্যাচিং 38, 39, 40 সিরিয়াল মেনটেন করে আসবে। সো এইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা, এটা আপনাদের ওভারঅল স্ট্র্যাটেজিসটা থাকবে। Okay? এবার আমরা তাহলে এমসিকিউ দিয়ে শুরু করি। এমসিকিউ এমসিকিউর প্রথম প্রশ্নটা কি জিজ্ঞেস করছে? এখানে সরাসরি আমাদের মেনশন করে দিয়েছে যে এটার অ্যান্সারটা কোন জায়গা থেকে আসলে আসবে, ডিরেকশন দেয়া আছে যেটাকে আমরা বলবো। এটা ডিরেকশন, এবং এখানে আছে ল্যান্ডমার্ক। মোস্ট ম্যানেজাররা কি করে? হুম, রাইটার বলেছেন মোস্ট ম্যানেজাররা কি করে, এটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সো এটাকে আমরা হচ্ছে আহ, দেখবো গ্যাপ ফিলিং হিসেবে। মোস্ট ম্যানেজাররা ডু হোয়াট, মোস্ট ম্যানেজাররা কিছু একটা করে। হুম, এখন যখন অপশনস গুলোর দিকে তাকাচ্ছেন, দেখুন অপশনস গুলোর প্যাটার্নটা আপনারা একটু দেখুন কি ধরনের অপশনস গুলো আছে। অপশনস গুলোর প্রত্যেকটা শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, এই ভার্বটাকে ভালো করে খেয়াল করবেন। অপশনের প্রত্যেকটাই শুরু হয়েছে ভার্ব দিয়ে। অপশনের প্রথম শব্দটাকে সবসময় আপনারা গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে এখানে আসলে কি করতে চাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অনেক স্টুডেন্ট আপনারা করেন না, আমি আজকে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। অলওয়েজ ফোকাস অন দা ফার্স্ট। কেন? কারণ এটা আসলে ডিটারমাইন করে দিচ্ছে যে এখানে কি বলতে, অপশনটা আসলে মূল বক্তব্যটা কি। দেখবেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে গেছে তবুও অ্যান্সারটা আপনার হলো না। তার কারণ হচ্ছে আপনি আসলে প্রথম শব্দটার দিকে খেয়াল করেননি। ফেইল, ফেইল, মেক, মিস ইন্টারপ্রেট আর আনঅ্যাওয়্যার। হুম, খেয়াল করুন তাহলে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ রাইটার সে দ্যাট মোস্ট ম্যানেজাররা কিছু একটা করে। মোস্ট ম্যানেজাররা কি করে এটার ব্যাপারে এখন আমরা একটু খেয়াল করব। প্রথম অপশনটা কি বলেছে? ফেইল টু স্পট দ্য কি কনজিউমার ট্রেন্ড অফ দ্য মোমেন্ট। ফেইল টু স্পট মানে স্পট করতে তারা ব্যর্থ হয়। স্পট করা মানে কি, কে বলতে পারবে স্পট করাটা মানে কি? স্যার লোকেট করা বা চিহ্নিত করা এরকম বোঝাচ্ছে। কারেক্ট, ভেরি গুড। স্পট মানে হচ্ছে লোকেট করা, এখানে আসলে বোঝাচ্ছে আন্ডারস্ট্যান্ড। লোকেট, ফাইন্ড আউট বলা হয়নি স্যার, বোঝাচ্ছে। ফাইন্ড আউট, হ্যাঁ ফাইন্ড আউট হতে পারে। আন্ডারস্ট্যান্ড আর কি ইজিয়ারটা বোঝা। তো তারা ধরতে পারে না, আমরা বলি না বাংলায় যে ধরতে পারছে ব্যাপারটা। তুমি ব্যাপারটা ধরতে পারো নাই, তুমি ব্যাপারটা স্পট করতে পারো না, দেখে চিনতে পারো না। আসলে লোকেট করতে পারা, ফাইন্ড আউট করতে পারা, এই কথাগুলো আসলে মিলে যাচ্ছে। কি কনজিউমার ট্রেন্ড, এখানে কি শব্দটা কিন্তু বেশ প্রচলিত একটা শব্দ। কি শব্দটার মানে কি বা সিনোনিমটা কি? এনিওয়ান? স্যার এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্টস ওটা হ্যাঁ, বুঝতে পারে না। কি মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কনজিউমার ট্রেন্ড, ট্রেন্ড অফ দ্য মোমেন্ট, এটার ব্যাপারে এই মুহূর্তে আপনারা জানেন, আপনারা এই শব্দটা প্রচুর ইউজ করেছেন। ট্রেন্ড, যে এইটাই বর্তমানে ট্রেন্ডি, তাই না? ট্রেন্ড বলতে ওইটা যেটা ভাবছেন এটাই।
মানে সবাই এটাতে ফ্যাশন প্রচলিত। হ্যাঁ, এটা একটা চলমান বিষয়, এটা কারেন্ট ট্রেন্ড আমরা বলি না। স্যার জনপ্রিয় জনপ্রিয় বলা যায়। ফ্যাশন স্টাইল। স্টাইল এগুলো আর কি। হ্যাঁ, তো কনজিউমার মানে তো জানেনই, কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, মানে যারা ব্যবহার করছে। তো প্রথম প্যারাগ্রাফে রাইটার বলেছে যে অধিকাংশ ম্যানেজাররা এই কি কনজিউমার ট্রেন্ডটাকে স্পট করতে ব্যর্থ হয়। আমরা এটা দেখবো যে তারা কি কনজিউমার ট্রেন্ডকে স্পট করতে ব্যর্থ হয় কিনা। তাহলে ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে কি কনজিউমার ট্রেন্ড আর ফেল টু স্পট। এবার দ্বিতীয় অপশনটা আসুন, মেক কি করে, মেক দ্য মিস্টেক। তাহলে একটু টেনে দেন, মেক দ্য মিস্টেক। এখানে এটা আমার একটা পরিচিত এক্সপ্রেশন। কারণ হচ্ছে আহ, আমরা কলোকেশন পড়েছিলাম রাইটিং এ। আপনারা যারা রাইটিং এর ক্লাস করেছেন, কলোকেশন মানে হচ্ছে যে জোড়ায় জোড়ায় শব্দ থাকে আর কি, কিছু শব্দের সাথে কিছু শব্দ যায় আসলে সব সময়। যেমন ধরুন এই শব্দটাই মিস্টেক, মিস্টেক করা, এটার ইংলিশ কি? ডু মিস্টেক, হ্যাপেন মিস্টেক, না মেক, স্যার মিস্টেকেন। না মেক মিস্টেক। মেক মিস্টেক। তুমি ভুল করেছো, এটার ইংলিশ কি? ইউ মেড এ মিস্টেক। সব সময় হ্যাঁ, মিস্টেক শব্দটার সাথে যায় হচ্ছে মেক শব্দটা, এরকম আর কি বলতে চেয়েছি। তো তারপর যখন ডু হচ্ছে করা, হ্যাঁ, তো ডু এর সাথে যায় হচ্ছে ডু এ জব। হ্যাঁ, কিন্তু ডু এ ক্রাইম কিন্তু যায় না, কমিট এ ক্রাইম যায়, কমিট এ ক্রাইম। কারণ করা, ডু মানেও হচ্ছে কোনো কিছু করা, কমিট মানেও করা, কিন্তু ডু হচ্ছে পজিটিভ কাজের সাথে বসে, কমিট হচ্ছে নেগেটিভ কাজের সাথে বসে। যেমন কমিট এ ক্রাইম। আর কোনো নেগেটিভ কথা কি আপনারা বলতে পারেন যেটার সাথে কমিট যায়? স্যার সিন। কমিট এ সিন, গুড। কমিট কমিটার সুইসাইড, সুসাইড। হ্যাঁ। তারপর কমিট ম্যারেজ। এই দিকে আমরা তারপরে পরের অংশের দিকে চলে আসতেছি। কি ব্যাপার, আপনারা কেউ কিছু বললেন না? ম্যারেজের সাথে কমিট দিলাম। জি স্যার ঠিক আছে স্যার একদম পারফেক্ট। কমিটের সাথে ম্যারেজই যায়। তন্নি খুব আগ্রহের সাথে এটা বললো, ওর বাসায় একটু জানাতে হবে। তো ওকে, তো মেক দ্য মিস্টেক অফ বিয়ে করা ফোকাসিং অনলি অন দ্য প্রিন্সিপাল কনজিউমার ট্রেন্ড। দেখুন আমরা আলাদা করি। তাহলে ওরা কি করেছে, ওরা মিস্টেক করে, কোন মিস্টেকটা করে? তারা হচ্ছে ফোকাস করে শুধুমাত্র, মিস্টেক অফ ফোকাসিং অনলি, শুধুমাত্র তারা ফোকাস করছে প্রিন্সিপাল ট্রেন্ডের উপরে। তাহলে প্রিন্সিপাল ট্রেন্ড, কি ট্রেন্ড কাছাকাছি যাচ্ছে, তাই না? তো কি ট্রেন্ড গুলোকে তারা কি ধরতে ব্যর্থ হয়, নাকি তারা শুধুমাত্র প্রিন্সিপাল বা কি ট্রেন্ড গুলোর উপরেই ফোকাস করে? দুটো এ আর বির মধ্যে আপনারা একটু তুলনার চেষ্টা করেন। সো মাল্টিপল চয়েসের এটা আরেকটা জিনিস, যখন আপনার অপশন গুলো পড়ছেন, ট্রাই টু মেক কম্প্যারিজন, মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন। ট্রাই টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অপশনস। অপশনগুলোর মধ্যে পার্থক্যগুলোকে একটু আপনারা খেয়াল করবেন। তাহলে অপশন গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে, অ্যান্সারটাও মানে কারেক্ট অ্যান্সারটা বুঝতেও আপনাদের জন্য সুবিধা হবে। So try to understand the difference, but try to find out the difference between কথাটা ভুল হয়ে গেল এখানে, আসলে among the options হবে। হ্যাঁ, কয়েকটা একাধিক অপশনের ক্ষেত্রে সেটা বিটুইন হয় না, আসলে এটা আসলে among হয়। একটা সেকেন্ড। এই অবস্থা হয়েছে আমার আপনাদের খাতা দেখতে দেখতে। দেখেন আমার নিজের গ্রামারও ভুল হচ্ছে। among the options, okay. So তো মেক দ্য মিস্টেক অফ ফোকাসিং দ্য প্রিন্সিপাল কনজিউমার ট্রেন্ড। খেয়াল করুন এ আর বি এর মধ্যে মিল আছে, তারা কি কনজিউমার ট্রেন্ডকে ফেল করে, খেয়ালই করতে পারে না, নাকি শুধুমাত্র কি কনজিউমার ট্রেন্ড বা প্রিন্সিপাল ট্রেন্ডের উপরেই ফোকাস করে। সি আর ডি আমরা দেখি। মিস ইন্টারপ্রেট, মিস ইন্টারপ্রেট মানে আপনারা জানেন বুঝতে ভুল করা, তাই না? মিস আন্ডারস্ট্যান্ড, মিস ইন্টারপ্রেট মানে অনুবাদ করা, কিন্তু এখানে বোঝাচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, মিস আন্ডারস্ট্যান্ড।
মিসআন্ডারস্ট্যান্ড বুঝতে ভুল করে। মিসআন্ডারস্ট্যান্ড মার্কেট রিসার্চ ডেটা, মার্কেটের যে রিসার্চ ডেটাগুলো আছে, ডেটাটা আছে সেটা বুঝতে ভুল করে, যেটা রিলেটেড টু কারেন্ট কনজিউমার ট্রেন্ড, বর্তমান। তাহলে এটা হচ্ছে কি কনজিউমার ট্রেন্ড, প্রিন্সিপাল কনজিউমার ট্রেন্ড, কারেন্ট কনজিউমার ট্রেন্ড। কি, প্রিন্সিপাল এবং কারেন্ট তিনটা কিন্তু এক জিনিস না, তাই না? একটু হলেও বোধহয় পার্থক্য আছে। এই দুটো জি বোধহয় স্যার, এ আর বি এর মধ্যে আমার কাছে মিল লাগতেছে, সিটা পার্থক্য এটা লাগতেছে। একটু কারেন্ট বোঝাচ্ছে। তাহলে কি দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ গুলো, আর এটা বোঝাচ্ছে হচ্ছে বর্তমানটা। তো সিটা একটু আলাদা কোন দিক থেকে আপনারা এটাই খেয়াল করার চেষ্টা করবেন। ডি, আর আনঅ্যাওয়্যার অফ দ্য সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট দ্যাট ট্রেন্ড হ্যাভ অন কনজিউমার লাইফ। পুরোই ডিফারেন্ট কিন্তু, এবিসির তুলনায় ডিটা হচ্ছে পুরোই ডিফারেন্ট, কারণ এটা আসলে ট্রেন্ডকে বুঝার ব্যাপারে যে ভুলটা সেটাই এখানে আগের তিনটাতে বলেছে। আর এটা বোঝাচ্ছে যে তারা আনএওয়ার, তারা জানেই না সিগনিফিকেন্ট ইম্প্যাক্টের উপরে, ইম্প্যাক্ট নিয়ে এটা মূল আলোচনা, যেটা ট্রেন্ডের আছে মানুষের লাইফের উপরে। মানুষের লাইফের উপরে ট্রেন্ডের যে প্রভাবটা আছে সেটা সম্পর্কে তারা জানে না। তাহলে তুলনা যদি করেন প্রত্যেকটা অপশনকে কিভাবে করবেন, এ বি সি তিনটাতেই তারা হচ্ছে ফেল করতেছে। কি ব্যাপারে ফেল করতেছে? কি কনজিউমার ট্রেন্ড অফ দ্য মোমেন্ট, বর্তমানের অফ দ্য মোমেন্ট মানে বর্তমানের প্রধান কনজিউমার ট্রেন্ড গুলোকে ধরতে ভুল করে, অথবা তারা শুধুমাত্র প্রিন্সিপাল কনজিউমার ট্রেন্ডের উপরেই ফোকাস করে, অথবা তারা মার্কেট রিসার্চকে বুঝতে ভুল করে যেটা কিনা বর্তমান ট্রেন্ডের নিয়ে আছে। আর লাস্টেরটা বলছে তারা ট্রেন্ড যে মানুষের লাইফের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেটা বুঝতেই তারা হচ্ছে ভুল করে। আমরা এখন দেখব এগুলোর মধ্যে কোনটা আসলে তারা করতেছে। আমরা এটাকে একটু রেকর্ড রাখি। Let's see. প্রথম প্যারাগ্রাফে আমাদের যেতে বলেছে, চলুন আমরা প্রথম প্যারাগ্রাফটাতে একটু যাই। কে পড়তে চাচ্ছেন আমার সাথে এই অংশটুকু? আমি পড়বো স্যার। ওকে, আচ্ছা। মিতু ম্যাম আমাদের যেহেতু এটা প্রপোজ করেছিলেন, তাহলে আমরা প্রথমবার মিতু ম্যামকে পড়তে দেই। ম্যাম ওকে পড়ুন তাহলে। চলুন আমরা পড়ি, ওকে। অ্যান্সারটা ম্যাচ করার চেষ্টা করি। মোস্ট ম্যানেজার, Most managers can identify the major trends of the day, but in course of conducting research in a number of industries and working directly with companies, we have discovered that managers often fail to recognize the less obvious but profound ways these trends are influencing consumers' aspirations, attitudes, and behaviors. This is especially true of trends that managers view are as peripheral to their core markets. আচ্ছা। ধরুন আমরা কয়েকটা ওয়ার্ডের এখানে মিনিং জানি না, স্টিল জি। তো আপনাদের মধ্যে কয়জন এটার অ্যান্সার পেয়ে গেছেন বলেন তো দেখি। এবার আমরা এটার সাথে তুলনা করি অপশনস গুলো। ঠিক আছে, আমি তো আপনাদেরকে অপশনস গুলো বুঝিয়ে দিলাম। হোয়াট ইউ থিঙ্ক, এখান থেকে কোনটা অ্যান্সার হবে? আরেকবার দেখেন, অ্যান্সার কিন্তু চলে এসেছে, কারণ আপনারা প্রসেস অফ এলিমিনেশন করেন, একবার বাদ দেওয়ার পদ্ধতিতে আগান। দেখুন তো কোনটাকে বাদ দিতে পারছেন। পারিয়া সবার আগে অ্যান্সার দিয়েছে, হুম। কোনটাকে বাদ প্রথমটা দিতে পারছেন? এ বাদ যাবে। এ এবার বাদ এ যাবে, বাদ। তারপর বিও বাদ যাবে। বীর কথা বলেনি, তাই না? বীর কথা বলেনি। এর কথা বলে নেই। এ আচ্ছা। বাদ। সি আর ডি এর মধ্যে হুম, উত্তর।
উত্তর। এর মধ্যে কোনটা অ্যান্সার? স্যার ডি মনে হচ্ছে। ডিটা কেন ডি, মনে হচ্ছে? ডিটা কেন মনে হচ্ছে? আরা কনজিউমার লাইফ কে বেশি প্রাধান্য দিতে ট্রেন্ডিং, বলছে। হ্যাঁ। হ্যাঁ, স্যার এই ট্রেন্ডিং। এখানে আমি যে ডিসকভার দ্যাট। প্যারাফ্রেজিংটা দেখতে পাচ্ছি স্যার, এখানে হচ্ছে এখানে বলছে ইনফ্লুয়েন্সিং কনজিউমার্স, ভেরি আর গুড। আমাদের অপশনে হচ্ছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, ভেরি ইম্প্যাক্ট significant impact on ফ্ল্যাটেন্স। consumers' lives. Right? আর 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 আরেকটা হচ্ছে যে কনজিউমার অ্যাসপিরেশন, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এটা হচ্ছে লাইফের সাথে আসলে মিলে যাচ্ছে, তাই না? মিলে তো যাচ্ছে, জি, কনজিউমার লাইফস। তো এই যে যখনই আপনি অপশনস গুলোকে ভালো মতো পড়লেন এবং এটার পার্থক্য গুলোকে খেয়াল করতে পারলেন, আপনার কাছে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। চলে তো আসছে। আমরা প্রথম লাইনেই বাদ দিতে পারলাম একটা অংশকে, কারেন্ট ট্রেন্ড অফ দ্য ডে, মেজর ট্রেন্ড অফ দ্য ডে, মানে হচ্ছে যে এটা ফেল টু, এটাকে বাদ গেল। এটা পুরো বিপরীত, হুম, বিপরীত কথা হ্যাঁ। বলছে। তারপর আমরা যখন পড়লাম, বিশেষ করে আমরা যখন খেয়াল করলাম ফেল টু রিকগনাইজ, আমরা বুঝতে পারলাম আমরা অ্যান্সার লোকেশনে চলে এসেছি। ম্যানেজাররা ফেল করে রিকগনাইজ করতে। লেস অবভিয়াস বাট প্রোফাউন্ড ওয়েজ প্রোফাউন্ড ওয়েস। পদ্ধতিতে দিস ট্রেন্ড আর ইনফ্লুয়েন্সিং, এই যে এইটাই আসলে ইনফ্লুয়েন্সিং এ আসলে ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্টের সিনোনিম হয়ে যাচ্ছে। এবং তারপর আপনি জাস্ট খেয়াল করবেন যে বাকি অংশটুকু কনজিউমারের লাইফকে লাইফ সেট হ্যাঁ বোঝাচ্ছে। লাইফকে বোঝাচ্ছে কিনা, তখন আপনি দেখতে পারবেন হ্যাঁ কনজিউমারের অ্যাসপিরেশন, অ্যাটিটিউড, বিহেভিয়ার এগুলোকে বোঝাচ্ছে, তাহলে তো অবভিয়াসলি আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডি। সবাই ওকে কিনা? রাইট। জি, জি ভাইয়া। প্রথম প্রশ্নটা একটু যদি আপনার দেরিতেও আসে, একটু যদি সময় লাগেও, তবু ওরিড হবেন না, কারণ পরের অংশগুলোতে আপনি সময় আসলে কমায় ফেলতে পারবেন একবার যদি আপনি বুঝে ফেলেন যে কি হতে যাচ্ছে। তো 27 নম্বরের অ্যান্সারটা আমরা ডি দিয়ে দিচ্ছি। দ্যাটস গুড জব। সবাই আপনারা দেখুন বুঝতে পেরেছেন কিনা। আমরা এবার 28 নম্বরটা সলভের দিকে যাব, কারণ আমরা এই যে প্রথম প্যারাগ্রাফে কোনো নাম পড়ি নাই। রাইট, আমাদের কিন্তু কোনো নাম পড়া হয় নাই। নাম না পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর অ্যান্সারটা এখানে আসেনি। সেন্টেন্স স্টেটমেন্ট ম্যাচিং এর অ্যান্সার আসেনি, কারণ আসেনি। স্টেটমেন্ট ম্যাচিং এর নাম আছে কিছু। দেখি তো, এই যে কোচ, টেস্কো, নাইক, কোচ, টেস্কো, আইটয়, নাইক, আইটাস। কোনটারই নাম আমাদের ম্যাচ করেনি। আমরা স্টেটমেন্ট সেন্টেন্স হাফ ম্যাচিং, if there are any trend related changes impacting on your category you should ট্রেন্ড চেঞ্জিং ইম্প্যাক্টিং ক্যাটাগরি, ক্যাটাগরি রিলেটেড আমরা কিছু পড়িনি। আর এটা যেহেতু মানে শেষের দিকের প্রশ্ন, একটা চান্স আছে এটা হয়তো শেষের দিকেই থাকবে। সো আমরা চলে যাই পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা থেকে দেখতে পাচ্ছি যে ওরা সেকেন্ড প্যারাগ্রাফটাকে বাদ দিচ্ছে, তার মানে সেকেন্ড প্যারাগ্রাফে অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার আছে। কোন একটা প্যারাগ্রাফ ওরা তো টোটাল বাদ দেওয়ার কথা নাই ভাবে। সো ওকে, ইটস ফাইন, আমরা 28 নম্বরটাই আসলে সলভ করব এখন, এবং দেখবো এখান থেকে আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছি কিনা। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা পড়বো কোচের কথা। ওকে, কোচ হয়তো কারোর নাম, মানে কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে। আমরা এটা পড়ে আসলে বোঝার চেষ্টা করব। অপশনস গুলোকে আমরা আরেকটু খেয়াল করব আগের বারের মতোই। অপশনস গুলোর মধ্যে আমরা পার্থক্যটা ফোকাস করার চেষ্টা করব, যে এক একটা অপশন কি ধরনের পার্থক্য আছে, তাহলে আমাদের জন্য অ্যান্সারটা বের করাটা ইজিয়ার হবে। তো ভাই এক্সামের সময় তো আগে কোশ্চেন গুলো পড়বো। হ্যাঁ, সো কোশ্চেন এবং অপশন আমরা পড়ে নেব অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফ অনুসারে, থার্ড প্যারাগ্রাফ অনুসারে কোচ ওয়াজ অ্যাংশিয়াস, কোচ কি ছিল? অ্যাংশিয়াস ছিল, উদ্বিগ্ন ছিল। টু হোয়াট? কোচ অ্যাংশিয়াস ছিল কোন একটা বিষয়। কোচ কিছু একটা বিষয়ে অ্যাংশিয়াস বা উদ্বিগ্ন ছিল। কি বিষয়ে অ্যাংশিয়াস ছিল চলুন আমরা অপশনস গুলো দেখে নিয়ে তারপর হচ্ছে প্যাসেজে যাই। অবভিয়াসলি আপনারা প্রথমত ফোকাস করবেন হচ্ছে প্রথম ওয়ার্ড বা ভার্ব গুলোর দিকে, প্রথম শব্দগুলোকে আপনারা একটা খেয়াল করুন। ঠিক আছে, ফলো, মেইনটেইন, safeguard, modify, follow what some competitors were doing. কোচ অ্যাংশিয়াস ছিল
কম্পিটিটররা কি করছে সেটাকে ফলো করার বিষয়ে। কম্পিটিটররা কি করছিল সেটাকে ফলো করতে সে অ্যাংশাস ছিল। বি, মেইনটেইন ইটস প্রাইস থ্রু আউট ইটস রেঞ্জ। রেঞ্জের মধ্যে এটার প্রাইসকে মেইনটেইন করতে সে অ্যাংশাস ছিল। দুটোর মধ্যে খুব একটা মিল নেই, তারপর আবার মিল আছেও বলা যেতে পারে। মানে কম্পিটিটরদের সাথে মিল রেখেই তো আমরা আসলে প্রাইস ওঠানামা করাই। তো প্রথম অপশনটা বলছে কম্পিটিটররা কি করতেছিল সেটা ফলো করতেই সে অ্যাংশাস ছিল, অথবা তার নিজের প্রাইসটা মেনটেন করতেই, রেঞ্জের মধ্যে রাখতেই সে হচ্ছে অ্যাংশাস ছিল। সি বলছে সেফগার্ড। সেফগার্ড মানে হচ্ছে সেফ, মানে রক্ষা করা আর কি। সেফগার্ডস ইটস রেপুটেশন, ইহার রেপুটেশন অ্যাজ এ ম্যানুফ্যাকচারার অফ লাক্সারি গুডস। লাক্সারি গুডস মানে কি? লাক্সারি শব্দটা মানে কি? স্যার বিলাসবহুল পণ্য বা সেবা। বিলাসবহুল। বিলাসবহুল পণ্য বা বিলাসিতা। তো বিলাসবহুল বা বিলাসিতার পণ্যর ম্যানুফ্যাকচার হিসেবে তার যে একটা রেপুটেশন আছে সেটাকে রক্ষা করতে সে অ্যাংশাস ছিল। তার যে বিলাসবহুল পণ্যের ম্যানুফ্যাকচারার, এটার যে নিয়ে যে তার একটা রেপুটেশন আছে, এইটা রক্ষা করতে সে অ্যাংশাস ছিল কিনা আমরা দেখব। মডিফাই দ্য এন্টায়ার লুক অফ ইটস ব্র্যান্ড টু সুট দ্য ইকোনমিক ক্লাইমেট। ইকোনমিক ক্লাইমেটের সাথে স্যুট করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য তার পুরো ব্র্যান্ডের চেহারাই সে মডিফাই করতে অ্যাংশাস ছিল। তাহলে আপনারা চারটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? তাহলে সে অ্যাংশাস ছিল কম্পিটিটরদেরকে ফলো করতে, নিজের প্রাইসটাকে রেঞ্জের মধ্যে রাখতে, রেপুটেশনটা ধরে রাখতে, নাকি পুরো লুকটাই সে আসলে চেঞ্জ করতে চাচ্ছিল? রাইট। এবার আমরা হচ্ছে থার্ড প্যারাগ্রাফটা পড়বো। একটু আগে প্যারাগ্রাফ কে যেন পড়তে চাচ্ছিলেন? স্যার জি স্যার। ইসনাত আর ফারিয়া। ফারিয়া বোধহয় আগে পড়তে চেয়েছিলেন, তাহলে পরে ইসনাত আর চঞ্চল পরে আসুক। ফারিয়া তাহলে 3 নম্বর প্যারাগ্রাফটা একটু পড়ুক। স্যার পড়বো স্যার। আচ্ছা, আপনি এখানে দেন। 3 নম্বর প্যারাগ্রাফ তো অনেক বড়। 3 নম্বর প্যারাগ্রাফের কোন জায়গাটা আমাদেরকে পড়তে হবে? 3 নম্বর প্যারাগ্রাফের কোচের অংশটুকু আমরা একটু পড়বো এবং পরে আমরা বোঝার চেষ্টা করবো যে এই অ্যান্সারটা আমরা ওই জায়গায় পাচ্ছি কিনা। আমি আপনাদের একটু দেখাচ্ছি। অনেক বড় একটা প্যারাগ্রাফ, পুরোটা আসলে পড়া যাবে না। আমরা ফোকাস করব কোচ অ্যাংশাস। এই কেস থেকে শুরু হবে কিন্তু। কোচ অ্যাংশাস ছিল এরকম কোনো কথা কোথাও বলেছে কিনা যে কোচ অ্যাংশাস ছিল? তো দেখি, এর কেস ইন পয়েন্ট এই জায়গা থেকে কোচের কথা শুরু হয়েছে, এখান থেকে আপনারা পড়বেন, কিন্তু কত দূর পর্যন্ত দেখি। কোচ প্রোডাক্ট, ওকে, রিক্স। আমরা হচ্ছে কয়েকটা লাইন পড়ে দেখি এখান থেকে, দেখি যে কোন অপশনের সাথে বা কোন অপশনকে আমরা বাদ দিতে পারছি কিনা। ঠিক আছে, তো চলুন এ কেস ইন পয়েন্ট থেকে পড়া শুরু করি। পারিয়া পড়া শুরু করুন, এ কেস ইন জি পয়েন্ট। স্যার। A case in point is the Poppy range of handbags which the firm Coach created in response to the economic downturn of 2008. The Coach brand had been a symbol of অপুলেন্স, opulence, and luxury. opulence and luxury for nearly 70 years, and the most obvious reaction to the downturn would have been to lower prices. So এখানে মনে হয় একটু কিছু বলতেছে প্রাইজের কথা। হ্যাঁ, কিন্তু তারপরে হাউএভার বলেছে এই পর্যন্ত। রাইট। খেয়াল করে এবার আপনি হচ্ছে একটা অপশনকে বাদ দিতে পারেন কিনা দেখেন। তো আমরা যে কেসটা পড়ছি সেই কেসটা হচ্ছে কোচ কিভাবে রেসপন্স করছিল ইকোনমিক ডাউন টার্নকে ইন 2008। 2008 সালের ইকোনমির একটা বড়সড় ডাউন টার্ন আসছিল সারা পৃথিবীতে। সেই সময় কোচ ব্র্যান্ডটা, এবার দেখুন, কোচ ব্র্যান্ড সবসময় হচ্ছে অপুলেন্সের সিম্বল হয়েছিল বা লাক্সারির সিম্বল হয়েছিল। তাহলে ও অপুলেন্সের এবং লাক্সারির সিম্বল হয়েছিল, ওকে ফাইন। সেফগার্ড করতেছে কিনা দেখবো আমরা। And most obvious reaction to the downturn would have been lower price. প্রাইস কমিয়ে দেওয়াটাই হয়তো ঠিক কাজ হতো। অ্যাংশাস ছিল মেইনটেইন প্রাইস, প্রাইস কমিয়ে দেওয়ার কোনো সিনোনিম এই যে এইটার কাছাকাছি যাচ্ছে। হাউএভার বলেছে,
আম, এখনো ঠিক শিওর না, প্রাইস শব্দটা একবার এসেছে কিন্তু মেইনটেইন করতে চাচ্ছিল কিনা নট শিওর। একটু পরের লাইনটা আমরা পড়ে দেখি। দ্যাট উড Okay, sir. So, however, that would have risked চিপেনিং, cheaping, চিপেনিং মানে কমিয়ে দেওয়া, cheapening. চিপ করে ফেলা। However, that would have risked cheapening the brand's image. Instead, initiated হুম। They initiated a consumer research project which revealed that customers were eager to lift themselves and the country out of tough আউট time. অফ টাফ টাইম, Out of tough times. আচ্ছা এইটুকু পড়ে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে এই দুই লাইনে কি বোঝালো। ওরা সবসময় একটা ছিল, কি বলে জিনিসটাকে, অপুলেন্সের একটা সিম্বল হয়েছিল, আর ডাউন টার্নের একটা অবভিয়াস রিজন মানে রিয়াকশন হতে পারতো যে ওরা প্রাইস কমায় দিবে, কিন্তু প্রাইস কমায় দিলে আবার ব্র্যান্ডের ইমেজ খারাপ হয়ে যাবে ইনস্টিট, তাহলে তার বদলে এবার এইটা থেকে আপনারা একটা অ্যান্সার পেয়ে গেলেন যে তারা তাদের ইমেজকে চেঞ্জ করে নাই, রাইট? নাকি ইমেজকে কি তারা চেঞ্জ করেছে না করে নাই? না স্যার, আচ্ছা তাহলে ইমেজের ব্যাপারে একটা আসতে পারে। নাও ইমেজকে চেঞ্জ করেনি, না করে তারা কি করলো আসলে, ইমেজকে চেঞ্জ না করে হোয়াট দে হ্যাভ ডান, তারা স্যার যেটা করেছে, সরি কি করেছে তারা, তারা যেটা করেছে তারা ইনিশিয়েট করেছে একটা কনজিউমার রিসার্চ প্রজেক্ট, কনজিউমারদেরকে তারা বোঝার চেষ্টা করেছে, যেটা দেখা গেছে যে কনজিউমার্স ওয়ার ইগার টু লিফট দেমসেলফ অ্যান্ড দ্য কান্ট্রি আউট অফ টাফ টাইম। এখানে এক্সপ্রেশনটা হচ্ছে লিফট আউট অফ টাফ টাইম, মানে টাফ টাইম থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে। কাস্টমাররাও বা কনজিউমাররাও চাচ্ছে যে তারা নিজেদেরকেও টাফ টাইম থেকে বের করে নিয়ে আসবে এবং কান্ট্রিকেও টাফ টাইম থেকে বের করে নিয়ে আসবে। তাহলে তারা কি করবে আসলে, কিভাবে বের করে নিয়ে আসবে? আরেকটা লাইন একটু যদি পড়েন, ইউজিং দিস ইনসাইটস। Yes, sir. Using these insights, Coach launched the low-priced poppy handbags, which were in vibrant color and looked more youthful and playful than conventional Coach products, আচ্ছা creating এই লাইনটা পড়ুন, এটাতেই মনে হয় অ্যান্সার আছে। ক্রিয়েটিং দ্য সাব ব্র্যান্ড, creating the sub-brand allowed Coach to avert an across-the-border price cut. আচ্ছা The তো এটাতেই আমাদের মনে হয় হয়ে গেল যে এই সাব ব্র্যান্ড তারা একটা ক্রিয়েট করেছিল। তাহলে তারা কি করলো, তারা বুঝতে পারলো যে মানুষজন আসলে বের হয়ে আসতে চাচ্ছে তাদের এই টাফ টাইম থেকে, তাই তারা কি করলো, তারা লো প্রাইসের পপি হ্যান্ডব্যাগ লঞ্চ করলো। তাদের নাম কিন্তু কোচ, তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে কোচ, কিন্তু তারা যেটা লঞ্চ করলো সেটা হচ্ছে পপি হ্যান্ডব্যাগ। কোচ এটার দাম বেশি, কোচের দাম তারা হচ্ছে কমালো না কোচ হ্যান্ডব্যাগের, কিন্তু তারা লো প্রাইজের একটা হ্যান্ডব্যাগ শুরু করলো, সেটা হচ্ছে পপি, যেটা ভাইব্রেন্ট কালার এবং ওটা একটু আরেকটু মানে অল্প বয়সীদের জন্য, এবং এটার দামও হচ্ছে কম। টেকনিকটা কি হলো আসলে, যে তারা তাদের মনে হচ্ছিল যে তাদের পুরো প্রসেসেরই আসলে দাম কমিয়ে দেওয়া দরকার, না কমিয়ে তারা তাদের প্রাইসটা ঠিক রাখলো। হ্যাঁ, যে কোচ ব্র্যান্ড কিনতে গেলে এখনো আপনার কি লাগবে, যদিও ইকোনমিক অবস্থা খারাপ কিন্তু তারপরে আপনার এখনো অনেক টাকা লাগবে, তবে আপনি যদি হ্যান্ডব্যাগ কিনতে চান অল্প টাকায়, সেই টাকারও একটা অন্য ব্র্যান্ডের মানে কোচেরই আন্ডারের একটা অন্য ব্র্যান্ডের ব্যাগ আছে, সেটা আপনি কিনতে পারেন। তাহলে তারা কি এন্টায়ার লুক চেঞ্জ করলো? দেখেন তারা কিন্তু পুরো চেঞ্জ করে নাই, ভাইয়া সি হবে মনে হয়। পুরোটার কিন্তু তারা চেঞ্জ করেনি। গুড। এবং আরেকটা একটু দেখি, মেইনটেইন ইটস প্রাইস, তারা প্রাইস ধরে রাখতে অ্যাংশাস ছিল বলে মনে হয় না, রাইট? কারণ তারা তো প্রাইস কমাই দিচ্ছে একটার। কম্পিটিটরদের নিয়ে মূল ফোকাস না, এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যতক্ষণ আপনারা পড়েছেন যে ওদের মূল ফোকাসটা কম্পিটিটর ছিল না। পরের অংশে কম্পিটিটরদের কথা বলেছে, কিন্তু এতখানি যে আপনারা পড়লেন আপনারা দেখতে পাচ্ছেন যে 2008 সালে ওদের মূল ফোকাসটা কম্পিটিটর আসলে ছিল না। ওরা আসলে যেটা ভাবতেছিল যে আমরা হচ্ছে একটা লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্ট এবং আমরা পুরো দামটা কমায় দিব না, আসলে এইটা ওরা আসলে ভাবছিল। সো এও আপনাদের সেই অর্থে বাদ যাবে। অ্যাকচুয়ালি যে জিনিসটা ওরা করতে চেয়েছে যে কোচ, ওরা যে একটা লাক্সারি ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারার, ওদের রেপুটেশনটা ওরা হচ্ছে হারাতে চায় নাই, রাইট?
সাব ব্র্যান্ড, এই যে অ্যাওয়ার্ড এন্ড অ্যাক্রস দ্য ব্র্যান্ড প্রাইস কার্ড, পুরো ব্র্যান্ডের প্রাইস কার্ড তারা হচ্ছে করতে চায় নাই, না করে একটা লো প্রাইসের পপি হ্যান্ডব্যাগ ওরা স্টার্ট করলো, তাতে কোচ ব্র্যান্ডের যে রেপুটেশনটা আছে সেটা কিন্তু ঠিকঠাক রয়ে গেল। হুম, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে সি। আপনারা অনেকেই আমার আগেই আসলে বুঝতে পেরেছিলেন, সো দ্যাটস অ্যাকচুয়ালি গুড সাইন। সো এই কারণেই স্যার আমরা একটা ভাইয়া কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি তো যেটা বললেন স্যার যে আমরা হচ্ছে গিয়ে প্রথমটাই খেয়াল করব অপশনের, এবং এগুলো ভার্ব, আমি মানে এই দুইটা প্রশ্নের জন্য এগুলো ভার্ব ছিল, জি কিন্তু স্যার যখন এগুলো ভার্ব থাকবে না তখন কি আমরা ভার্বটা যেখানে আছে ওইটাই ফলো করব, তাহলে কি একই অ্যাপ্রোচে করা যাবে তখন? সবসময় প্রথমে ভার্বই থাকবে আসলে, মানে এই ধরনের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। যদি ভার্ব আচ্ছা না থাকে সেক্ষেত্রে অপশন গুলো ছোট হবে, ভার্ব আচ্ছা, যুক্ত অপশন গুলো বড় হয়, ভার্ব yes, আছে এরকম অপশন গুলো বড় হয়। তাই ভার্বকে খেয়াল করে বাকি অংশকে খেয়াল করতে হয়। ভার্ব না থাকলে অপশন গুলো হয় ছোট, মানে তখন আপনার নাউন আসতেছে, তাই না? নাউন তো কি আসবে, নাউন ফ্রেজ আসবে। নাউন ফ্রেজ কত বড়ই আসলে হইতে পারবে, খুব বেশি বড় হয় না। তো তখন yes, আপনার পুরোটা পড়ে মনে রাখতে সমস্যা হবে না। মনে yes. রাখবেন ভার্ব থাকলে অপশন হচ্ছে লম্বা হয়। ভালো একটা কথা মনে করাই দিচ্ছেন, দাঁড়ান এটা আমি লিখে রাখি। অপশনের শুরুতে যদি ভার্ব থাকে, কেন আমরা ভার্বটাকে মার্ক করছি? অপশন স্টার্টিং উইথ verbs are the স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্টাক হয়ে আছে আমার এখানে, সবার জন্য কি সেম? কেটে আবার জয়েন করেন, কিংবা আমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার ভাইয়া ঠিক। দেখতে পাচ্ছি। জি স্যার স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। স্যার কিন্তু রেকর্ডিং লেখাটা অনেক লম্বা, ওখানে শুধু পয়েন্টটা আসে না মাঝে মধ্যে। রেকর্ডিং কথাটা অনেক লম্বা আসতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পয়েন্ট। যখন আমাদের অপশনস গুলোর সাথে ভার্ব থাকবে, সেই ভার্বের অপশনটা যদি শুরু হয় তাহলে ইন দ্যাট কেস অপশনটা একটু লং হয়। তো আপনারা এই জন্যই প্রথমে ভার্বটাকে মার্ক করবেন এবং ওই ভার্বটাকে খেয়াল করে বাকি অংশ বোঝার আপনারা চেষ্টা করবেন। ভার্বটাকে মার্ক করে বাকি অংশ বোঝার আমরা চেষ্টা করব, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের অবস্থা অ্যাকর্ডিং টু থার্ড প্যারাগ্রাফ, এই কারণে আমাদের অ্যান্সারটা হয়েছে। ভাইয়া, জি বলুন। ভাইয়া যে এখানে যে অ্যাংশিয়াস ছিল এটার তো কোনো সিনোনিমই পাইলাম না এখানে, বা অ্যাংশিয়াস এর এটা তো অনেক সিনোনিম পুরাটাই, তো অ্যাংশিয়াস তো পুরোটাই দেখা যাচ্ছে যে তারা আহ, কিভাবে এই জিনিসটা আসলে প্রবলেমটাকে তারা সলভ করলো, যে তারা ভাবছিল যে তাদেরকে মোস্ট অবভিয়াস রিজন এটা ছিল এই যে রিস্ক, হ্যাঁ, রিস্ক চিপেনিং দ্য ব্র্যান্ড ইমেজ, দে ইনিশিয়েটেড কনজিউমার প্রজেক্ট। এই যে রিস্কটা যেটা ছিল, পুরো সেন্সটা যদি তুমি আসলে পড়ো তাহলে বুঝতে পারবা যে ওভারঅল তারা আসলে একটা প্যানিক থেকে, কারণ একটা প্রবলেমের সিচুয়েশনের কথা বলেছিল না, যে ইকোনমিক ডাউনটার্ন, সো প্যানিকের সময় থেকে তারা আসলে কি করছিল এটাই তাহলে তারা আসলে করতে উদ্বিগ্ন ছিল। সো তারা এইটা, এই কাজটা করে তারা তাদের অ্যাক্রস দ্য ব্রড মানে প্রাইস কাট আটকালো। লাস্টের সেন্টেন্সটা দেখি, ইন কন্ট্রাস্ট টু দ্য মেনি কোম্পানিজ দ্যাট রেসপন্ডেড টু দ্য রিসেশন। রিসেশন একটা সুন্দর শব্দ, এটা মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা। By cutting price, Coach saw the new consumer mindset as an opportunity for innovation and renewal. So আমাদের মনে হয় এই কয়েকটা লাইনের মধ্যে থেকে অ্যান্সারটা আসলো যে ওরা আসলে 2008-এর ইকোনমিক ডাউনটার্নের রেসপন্সটা কিভাবে করতে চলে, এই রেসপন্সটাই হচ্ছে আসলে ওই যে অ্যাংশিয়াস টু, এটাকে আসলে বোঝাচ্ছে কোনো প্রবলেমের রেসপন্স তারা কিভাবে করছিল। এরই সাথে আমরা 23-এর অ্যান্সার পেলাম, কিন্তু আমরা কোচের নামটা পড়েছি, রাইট? কোচের নামটা পড়া মাত্র আপনাদের মনে পড়ছে নিশ্চয়ই যে কোচের সাথে কিন্তু আমাদের একটা স্টেটমেন্ট ম্যাচিং এ কোচ স্টেটমেন্ট আছে স্যার। ম্যাচিং আছে। আমরা একটু চেক করব যে কোন স্টেটমেন্ট ম্যাচিং এর অপশন আমাদের মিলে গেল কিনা। লেটস চেক ফর দ্য স্টেটমেন্ট ম্যাচিং। চলুন আপনারা সবাই স্টেটমেন্ট ম্যাচিং এর অপশনস গুলো একটু দেখি। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে একই নামের সাথে একাধিক স্টেটমেন্ট মিলে যেতে পারে।
অপশনস গুলো আমরা একটু দেখি কোনটা আমরা এই মুহূর্তে পড়েছি কিনা। It turned the notion that its product could have harmful effect its own advantage. না, আমরা হার্মফুল ইফেক্টের কথা পড়িনি, আমরা মূলত পড়ছি প্রাইস কমাই দিয়ে আর একটা ব্র্যান্ড ওরা তৈরি করেছিল। It extended its offering by collaborating with another manufacturer. Another কোনো ম্যানুফ্যাকচারের কথাও আমরা পড়িনি, সো এই দুটো কোনোটাই আমাদের অ্যান্সার মিলছে না। It implemented an incentive scheme. ইনসেন্টিভ মানে হচ্ছে টাকা দেওয়ার স্কিম আর কি, হ্যাঁ, বোনাস দেওয়ার, না বোনাসের সাথে আমাদের মিলছে না। It discovered that customer has a positive attitude toward dealing with difficult circumstances. এটা একটু মিলে। It responded to a growing lifestyle trend to in an unrelated problem. না, unrelated এর সাথে মিলছে না। It successfully avoided having to change its customers less for its core product. Having to sorry. It avoided having to charge its consumer less for its core product. Okay, কোনটা কোনটা মিলছে বলে মনে হচ্ছে? স্যার আমার 37 এবং স্যার 35 তো কিছুটা মনে হচ্ছে। ভাইয়া 35টা মনে হয়। আচ্ছা, প্রথম 35টা আমরা আলোচনা করি। It discovered that তারা পেয়ে গেছিল যে কাস্টমারদের একটা পজিটিভ অ্যাটিটিউড আছে ডিফিকাল্ট সার্কামস্টেন্স ডিল করার ব্যাপারে। পজিটিভ অ্যাটিটিউড এই যে আমরা পড়েছি এখানে, তাই না? রিভিল দ্যাট কাস্টমার্স তারাও হচ্ছে কি চলে আসতে চায় এবং দেশকেও হচ্ছে কি টাফ টাইম থেকে বের করে নিয়ে আসতে চায় স্যার, ওখানের সাথে এটা মিলতেছে, ডিফিকাল্ট টাইমের সাথে মিলে যাচ্ছে। সো নিশ্চিতভাবে আমরা 35 এর অ্যান্সারটা এ দিয়ে দিতে পারি। এবার 37টাকে খেয়াল করুন। ইট সাকসেসফুলি অ্যাভয়েডেড হ্যাভিং টু চার্জ ইটস কাস্টমার লেস। কাস্টমারের কাছ থেকে কম টাকা নেওয়াটা অ্যাভয়েড করতে পেরেছিল, কিন্তু ওরা তো কম টাকা নিল, লো প্রাইস পপি দিল ফর ইটস কোর প্রোডাক্ট। কোর প্রোডাক্ট অর্থাৎ কোচের যে মানে কোচের নিজস্ব প্রোডাক্ট ওটার দাম কিন্তু ওরা কমায় নাই, ওরা সাব ব্র্যান্ডেরটা কমাইছে, তো ওদের কোর প্রোডাক্টের দাম তো ঠিক রাখতে পারছে। সেজন্য আমাদের 37 হচ্ছে আরেকটা অ্যান্সার কারেক্ট। 37 অ্যান্সার আমরা এ দিয়ে দেবো এবার, ঠিক আছে? সো এই জায়গায় এসে